নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে জাতীয় কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মিটিং নিয়ে নানা রকম খবর ছড়াচ্ছে। কোনটা সত্যি এখনো জানা যাচ্ছে না। কেউ বলছে তৃণমূল কংগ্রেস মার হয়ে যাচ্ছে কংগ্রেসে, কেউ বলছে আলাদা সমঝোতা হবে। অনেকে এটাকে নিয়ে উপহাস করছেন, মজা করছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, রাহুল গান্ধী কিন্তু এই মুহূর্তের সব থেকে পপুলার এবং বাস্তবকে বুঝে চলার জন্য যে নেতৃত্ব প্রয়োজন সেটা রাহুল গান্ধীর মধ্যে রয়েছে। এবং সেই কারণেই কিন্তু রাহুল গান্ধীকে নানাভাবে টার্গেট করা হয়, সমালোচনা করা হয়। সমস্ত সরকার পোষিত মিডিয়া সেটাই করে থাকে। আজকে মমতা ব্যানার্জি যখন ওয়েস্ট বেঙ্গলের এই পরাজয়ের পরে এবং তার সংসদীয় বিধানসভায় যে দল তার হাত থেকে বেরিয়ে যাওয়া অনেকটাই, এবং পার্লামেন্টেও সেই দিকে যাচ্ছে বলে খবর, এবং তারপরে মমতা ব্যানার্জির বাড়িতে রেড হয়, এবং অবশ্যই মমতা ব্যানার্জির সঙ্গে এই ইন্ডিয়ার যে গঠবন্ধন, যে জোট আছে, সেই ব্লক আছে, সেই ব্লকের যে মিটিং, তারপর থেকেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্ক আবার ভালো হতে শুরু করে। এবং মমতা ব্যানার্জি আজকে এই হাত থেকে সব বেরিয়ে যাওয়া বা বিজেপির সমর্থনে বিরোধী দল তৈরি হয়ে যাওয়া, আচ্ছা এরাও কি মমতা ব্যানার্জি এই রাস্তাটা দেখায়নি? মমতা ব্যানার্জি কিন্তু এর আগে যখন বিজেপি ক্ষমতায় আসে তখনও কিন্তু সেই বিজেপি বিধায়ককে ভাঙিয়ে নেওয়া এবং সেই বিধানসভায় বসা, তৃণমূলকে সমর্থন করানো। কংগ্রেসের একজন বিধায়ক জিতেছিলেন বারণ বিশ্বাস, তাকেও কদিন পর দেখা গেল যে তৃণমূল শিবিরে। তার আগে 2011 সালে কংগ্রেসের সঙ্গে যখন একসঙ্গে, যেটা গঠবন্ধন, একসঙ্গে জোট বেঁধে ক্ষমতায় কিন্তু মমতা ব্যানার্জি এসেছিলেন। 2011-তে উনি একা আসেননি ক্ষমতায়, কংগ্রেসও সহযোগী দল ছিলেন। তারপরে মিনিস্ট্রি তৈরি হয়, তারপর আস্তে আস্তে কংগ্রেস সরে যায় এবং অনেক কংগ্রেস বিধায়কও কিন্তু ভাঙিয়ে নেওয়া হয়। তখন বলা হতো যে সকালবেলা বাজার করার জন্য মানে মমতা ব্যানার্জি যাচ্ছেন এবং ঘোড়া কেনা বাজার চলছে। এই রাজনীতিটা কিন্তু বাইরের রাজ্যে কিন্তু এটা বহুল প্রচলিত রাজনীতি, এবং এটা অবশ্যই এর বিরোধিতা অনেক হচ্ছে। ওয়েস্টবেঙ্গলে কিন্তু এটা ছিল না, এটা মমতা ব্যানার্জি কিন্তু নিয়ে আসে। আজকে অনেকে দেখতে হচ্ছে, এবং এই লুম্পেন সংস্কৃতিকে যেভাবে উনি সিন্ডিকেট রাজকে যেভাবে বড় করেছেন তার ফল ভোগ করতে হচ্ছে, এবং তার ফল ভোগ বাংলা করছে, আমাদের রাজ্য করছে। ওনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, 15 বছর সময় কিন্তু কম না। আজকে শুধুমাত্র সিপিএম বিরোধিতা করে 34 বছর পরে যখন উনি ক্ষমতায় আসেন, কংগ্রেস সঙ্গে অবশ্যই সহযোগী দল কংগ্রেস ছিল, কারণ ম্যাক্সিমাম মিডিয়া ওটা ভুলিয়ে দিয়েছে যে কংগ্রেস ছিলই না, কিন্তু কংগ্রেস সঙ্গে সবাই কিন্তু গঠন করেন। তারপরে বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক উন্নয়নের দরকার ছিল, যে সঠিক অর্থে শিল্প থেকে শুরু করে এগ্রিকালচার, হেলথ, বিভিন্ন ব্যবসার ওপেন করা, রাস্তা, বাঙালিদের আরো বেশি স্বনির্ভর করা, এবং পরিযায়ী শ্রমিক লাখে লাখে তৈরি না করা। এর সঙ্গে সঙ্গে নিজস্ব যে বাঙালি সংস্কৃতি, বাঙালি ভাষা, সেটার জন্য যেন বাঙালি গর্ববোধ করে, সেটার জন্য চেষ্টা করা। যেমন WBCS থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে যেন বাংলার যে ভূমিপুত্র যে ডোমিসাইল যে কোটা থাকে সেটা যেন নিশ্চিত করা, প্যারামিলিটারি ফোর্সও সেটা রয়েছে। সব মিলিয়ে এই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এই যে দুর্নীতি, নানা ধরনের দুর্নীতি, বাঙালি কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল। বাঙালি ভেবেছিল যে এই সরকারকে ফেলে অন্য সরকার যদি চলে আসে, অন্য দলে চলে আসে। কিভাবে এসছে, কতটা সমর্থন পেয়েছে, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে। ইসিআই কি ভূমিকা, SIR এর কি ভূমিকা, এটা নিয়ে অনেক চর্চা হয়েছে, সেটা আমি যাচ্ছি না। নির্বাচনী বিশ্লেষণ বিভিন্ন ছোটখাটো করে থাকি, তো সেই করার জন্য কিন্তু আমার পোস্টের এগেনস্টও কিন্তু এর আগে মমতা সরকার যখন ছিল, আজ থেকে 2 বছর আগেও কিন্তু ওয়েস্টবেঙ্গল সরকার ইউটিউব অথরিটিকে রিকোয়েস্ট করেছিল আমার পোস্ট সরিয়ে দেওয়ার জন্য, এবং সেখান থেকে মেল আসে এবং আরো নানা ফোন টোনও এসেছিল। তো এটা মমতা ব্যানার্জি করতেন, যে মমতা ব্যানার্জির এগেনস্টে যারা বলছেন বিভিন্ন রাজ্য থেকেও, তাদের এগেনস্টে নানা ধরনের হ্যারাসমেন্ট হয়েছে। বিজেপি আসার পরও শোনা যাচ্ছে সেরকম শুরু হচ্ছে। সরকারের এগেনস্টে যখন কিছু বলা হয়, সেই সরকার ডেমোক্রেটিক পরিসরটা না থাকে, আর সেই সরকারও বেশি দিন টিকে থাকে না। আজকে বিজেপি যাদেরকে নিচ্ছে, অর্থাৎ বিজেপির আদর্শ আছে বলা হয় ডানপন্থী দল, এবং RSS কে বলা হয় যে বিজেপির যে মাদার সংগঠন, তাদের একটা আদর্শ আছে। চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত যে দল বলেই তো মানুষ ভোট দেয়নি, সেটা বিজেপি বলছে। সেই দলের যে নেতা নেত্রী যেগুলো যারা আছে, MLA হোক, MP হোক, যেভাবে বিজেপির দিকে ঝুঁকে পড়েছে বা বিজেপিকে সমর্থন করা, অনেকে বলছে বিজেপি বি টিম, বিরোধী বিজেপি, এই জায়গাটায় যে এসছে এবং বিজেপি এটাকে অ্যাকসেপ্ট করা, এটাকে কিন্তু বিজেপিকে পরে মূল্য দিতে হবে। বিজেপির ইমেজ কিন্তু আরো খারাপ হয়ে যাবে।
ছোটখাটো কাউন্সিলরকে ধরা বাকি বড়দের যদি সমর্থন করছে তার জন্য আমি ছেড়ে দিলাম, এবং এই সমর্থন আমার নাম্বারের জন্য, আমার বিল পাস হওয়ার জন্য পার্লামেন্টে আমার লোকসভার সিট আরো বেশি দরকার, আরো রাজ্যসভার দরকার। কিন্তু আলটিমেটলি আপনাদের ইমেজ যে খারাপ হচ্ছে, যখন প্রতিটা দলেরই একটা ডাউনফল তো আসে, যখন পতন হবে তখন কিন্তু এই ইমেজ যেটা তৈরি করছেন সেটাই কিন্তু আমরা এগেনস্টে যাবে, এটা মাথায় রাখবেন। যেটা তৃণমূল কংগ্রেসে কিন্তু আজকে গেছে, প্রতিটা দলেরও এটা মাথায় রাখা উচিত, যে প্রতীকে নির্বাচিত হয়েছে যদি সেই দলটা ছাড়তে হয় তাহলে ইস্তফা দাও, রেজিগনেশন দিয়ে নতুন করে আবার ভোটে লড়ো। কারণ সংবিধান যে ক্ষমতা দিয়েছে যে 2/3 যে মানে তার সমর্থন থাকলে সেই দলকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া হবে, সেটাও মানা হচ্ছে না। তার আগেই নানা ব্যাকডোর দিয়ে নানা ধরনের খেলা চলছে, এবং মমতা ব্যানার্জিরও একটা দোষ ছিল, সেটা মমতা ব্যানার্জির যেটা ভীষণভাবেই দোষ ছিল সেটা বলে রাখি, সেটা হচ্ছে যে এমন এমন ক্যান্ডিডেট কে মমতা ব্যানার্জি দাঁড় করিয়েছিল, বলা হতো না মমতা ব্যানার্জি একমাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বলা হতো, এমন এমন ক্যান্ডিডেটকে মমতা ব্যানার্জি দাঁড় করিয়েছে। আজকে বোঝা যাচ্ছে তাদের নিজস্ব পেশাতে তাদের হয়তো তৃতীয় শ্রেণীর মর্যাদা পেত, সেখান থেকে এনে তাদেরকে জনপ্রতিনিধি করে দেওয়া হয়েছে, দিল্লির রাস্তা দেখানো হয়েছে, বিধানসভা রাস্তা দেখানো হয়েছে। বাইরের রাজ্য থেকে নিয়ে এসে ইরফান পাঠানকেও গুজরাট থেকে নিয়ে এসে অদিত চৌধুরীর এগেন্সটে লড়ানো হয়েছিল, এবং আজকে ইরফান পাঠানও বলা হচ্ছে বিজেপি সমর্থন যে করছে তৃণমূল দল তার সঙ্গে রয়েছে। মমতা ব্যানার্জির ভাবা উচিত ছিল যারা ছাত্র, যুব বা মহিলা যে শাখা রয়েছে সেখান থেকে যারা লড়াই করে উঠে আসছেন জেনুইন মানুষগুলো, তাদের কিন্তু সামনে আনা উচিত ছিল, সেটা মমতা ব্যানার্জি করেননি। উনি নিজে ইনসিকিউর ফিল করতেন যে আমার দলে আরেকজন কেউ ভালো বলছে বা ভালো প্রবক্তা হয়ে যাচ্ছেন বা তার অ্যাকসেপ্টেন্স বাড়ছে, সেটা উনি নিতে পারছেন না। এই পারিবারিক যে দলগুলো না, এই পারিবারিক দলগুলোর সমস্যাটা এই জায়গাতে। মানুষ বিশ্বাস করে, ভোট দেয়, বেশ কিছু বছর ক্ষমতায় থাকে, তারপরে তাদের নিজস্ব অনেক দুর্বলতার জন্য কিন্তু রাজ্যবাসীকে সাফার করতে হয়। যেমন শিবসেনাকে তো দেখেছেন, দক্ষিণ ভারতে কিন্তু ক্ষেত্রীয় যে রিজিওনাল যে পার্টিগুলো আছে ওরা খুব স্ট্রং। আজকে আমাদের যে পরিস্থিতি ভারতবর্ষের, রিজিওনাল পার্টি যদি স্ট্রং হয় সেই রাজ্যের পক্ষে কিন্তু ভালো। যে সেই সুযোগটা মমতা ব্যানার্জিকে দেওয়া হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি নিতে পারেন। কোনো দিক থেকে কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না, প্রতিটা জায়গায় লুম্পেন সংস্কৃতি উনি দাঁড় করিয়েছিলেন, এবং তার জন্য ওকে চলে যেতে হয়। আজকে বিজেপি কিন্তু সেই সংস্কৃতির যারা ধারক বাহক করাপ্টেড নেতা নেত্রী তাদের সমর্থন কিন্তু নিচ্ছে, তাদের সঙ্গে মিটিং করছে, এটাও কিন্তু বিজেপির যে ইমেজ সেটা কিন্তু ভবিষ্যতের জন্য এটা খারাপ হচ্ছে। এবং আজকে তৃণমূলকে যেভাবে মূল্য দিতে হলো, বিজেপিকেও কিন্তু একটা সময় পরে এর জন্য হয়তো মূল্য দিতে হবে। আজকের মতো আমি শেষ করছি আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভালো থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল, জয় হিন্দ।